আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। হামাসকে প্রশংসায় ভাসাচ্ছে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা। ফিলিস্তিনি সংগ্রামীরা আমাদের নিজ পরিবারের সদস্যদের মতো দেখতেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিজয়ের উপলক্ষে নতুন 1000 কিলোমিটার পাল্লার গাজা ড্রোন উন্মোচন করল ইরান। চালানো হলো সফল পরীক্ষামূলক মহড়া। 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব, উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহর হুঙ্কার। বহু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে আফগানিস্তান। সর্বোচ্চ কৃতিত্ব দেয়া হলো কাতারকে। টানা 7মবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন ঘনিষ্ঠ লুকাশেঙ্কো। পাকিস্তানে বহুজাতিক নৌ মহড়া অংশ নেবে বাংলাদেশ সহ 60টি দেশ। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। হামাসকে প্রশংসায় ভাসাচ্ছে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা। ফিলিস্তিনি সংগ্রামীরা আমাদের নিজ পরিবারের সদস্যদের মতো দেখতেন। ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া নিরপরাধ ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে কৃত আচরণের তুলনায় মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি বন্দীদের সঙ্গে কৃত আচরণের পার্থক্য বিপুল বিস্ময় জাগানো। হামাসের সঙ্গে সাম্প্রতিক বন্দী বিনিময়ে মুক্ত হওয়া ইসরায়েলি নারী সেনারা তাদের সঙ্গে কৃত মানবীয় ও সদাচরণের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে আবারও বিপুল বিস্ময় সৃষ্টি হয়েছে। কারণ এর আগেও মুক্তি পাওয়া ইসরায়েলি নারী বন্দীরা একই ধরনের সাক্ষ্য দিয়েছিলেন। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। লিয়াদ ইজিলি নামের এক ইসরায়েলি নারী সেনা ইসরায়েলি দৈনিক হারাজ্যকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের ভালো ব্যবহারের কথা তুলে ধরে বলেছেন, ফিলিস্তিনি সংগ্রামীরা তার সঙ্গে ভালো আচরণ করেছেন, তাকে হুমকি দেননি, তাকে তার নিজস্ব বিভিন্ন পোশাক পরার অনুমতি দিয়েছেন, এমনকি তার চশমা পাওয়ার ক্ষেত্রেও সহযোগিতা করেছেন। তাকে রাখা হয়েছিল খান ইউনিসের একটি বাসভবনে। ফিলিস্তিনি সংগ্রামীর মা তাকে সান্ত্বনা দিতেন। এই ইসরায়েলি নারী সেনা যা কিছু দাবি করতেন, ফিলিস্তিনি সংগ্রামীরা তার জন্য সেসব সংগ্রহ করতেন। তারা তাকে গোসল করার ও কাপড় ধোয়ারও সুযোগ দিতেন। লিয়াদ আরও জানিয়েছেন, ওই বাসভবনে তিনি ছিলেন পুরোপুরি স্বাধীন, কেউ তার পেছনে লেগে থাকত না। ঘরের ভেতরে তিনি স্বাধীনভাবে ঘুরে বেড়াতেন এবং তাকে আল জাজিরা টেলিভিশন দেখার অনুমতি দেওয়া হতো। সবজি জাতীয় খাবারের প্রতি তার বিশেষ আকর্ষণ লক্ষ্য করেছিলেন তার পাহারাদাররা। তারা এই ইসরায়েলি সেনার জন্য পিৎজা ও নানা ধরনের ফল ও সবজিরও ব্যবস্থা করতেন। ফিলিস্তিনি সংগ্রামীদের আটক কেন্দ্র থেকে মুক্ত হওয়ার একদিন পর দানিয়েল নামের এক ইসরায়েলি সেনা কাসাম ব্রিগেডের কমান্ডারদের কাছ হয়ে পাঠানো এক চিঠিতে লিখেছেন, আমার কন্যা এমিলির সঙ্গে অসাধারণ মানবীয় আচরণ করার জন্য আমি আন্তরিক চিত্তে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা তার জন্য ছিলেন বাবা মায়ের মতো এবং সে যখনই চাইতো তখনই আপনারা নিজস্ব কক্ষে তাকে ঢোকার সুযোগ দিতেন। ফলে সে ভাবত আপনারা সবাই তার বন্ধু এবং শুধু বন্ধুই নয় বরং তার ঘনিষ্ঠ এবং প্রকৃত আত্মীয়স্বজন। শিশুদের বন্দী রাখা উচিত নয়, কিন্তু আপনাদের দয়া এবং অন্যান্য একদল ভালো মানুষের সঙ্গে এ বিষয়ে পরিচিত হলাম। আমার কন্যাটিতেও নিজেকে গাজার রানী বলে মনে করত। আমি চিরকাল আপনাদের কাছে ঋণী থাকবো, কারণ আমার ছোট মেয়েটি কোনো মানসিক ক্ষতির শিকার না হয়ে গাজা থেকে ফিরে এসেছে। ইয়োখাভিত লিউস্তার নামের আরেক ইসরায়েলি বন্দীও নানা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার সঙ্গে হামাস সংগ্রামীদের মানবিক আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমাদেরকে যখন গাজায় আনা হলো তখন প্রথমেই তারা বলেছেন যে তারা পবিত্র কোরআনে বিশ্বাস করেন এবং মুসলমান, তারা কোনো ক্ষতি করবেন না আমাদের, বরং নিঃসহযোগীদের সঙ্গে যে আচরণ তারা করেন আমাদের সঙ্গেও ঠিক একই রকম আচরণ করা হবে। তারা ছিলেন খুব ভালো মানুষ ও দয়ালু। আমরা ভালোভাবে খাবার খাচ্ছি কিনা সে বিষয়ে তারা নিশ্চিত হতে চাইতেন। আমাদের ও তাদের খাবারের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমাদের সঙ্গে তারা খুব ভালো আচরণ করতেন, এমনকি আমাদের খুঁটিনাটি বিষয়েও তারা যত্ন নিতেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিজয়ের উপলক্ষে নতুন 1000 কিলোমিটার পাল্লার গাজা ড্রোন উন্মোচন করল ইরান। চালানো হয়েছে সফল পরীক্ষামূলক মহড়া। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার সম্মানে নামকরণ করা সবচেয়ে বড় ড্রোন গাজা প্রকাশ্যে আনার বছর না পেরোতেই পরীক্ষামূলক মহড়া চালিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল ইরান। 350 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম ড্রোনটি একসঙ্গে 12টি বিধ্বংসী বোমা নিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম বলে নিশ্চিত করেছে IRGCর অ্যারোস্পেস ফোর্স। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। বিধ্বংসী বোমা নিয়ে আকাশে ডানা মেলেছে ইরানের তৈরি আলোচিত ড্রোন গাজা। নিখুঁতভাবে একের পর এক আঘাত হানছে লক্ষ্যবস্তুতে। এভাবেই পরীক্ষামূলক মহড়া চালিয়ে গাজা নামক ড্রোনের শক্তি সামর্থ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরল তেহরান।
ইরানের তৈরি শক্তিশালী ড্রোন শাহেদ এর চেয়েও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকা গাজা একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। প্রথম সামরিক মহড়ায় 8টি বোমা নিয়ে ড্রোন গাজা সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স। ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ বলেন, দেশের উচ্চ নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে শত্রুদের মোকাবেলা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ড্রোনটি। এমনকি সন্ত্রাসী চোরাচালানকারীদের বিরুদ্ধে চালানো অভিযানেও কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। 15 মাসের বেশি সময়কার ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার নামে নামকরণ করা ইরানের সবচেয়ে বড় এই ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। টানা 35 ঘন্টা উড়তে সক্ষম ড্রোনটি আবিষ্কারের কথা সামনে আসে 2021 সালে। পরে 2024 সালের মার্চে কাতারের দোহায় হওয়া আন্তর্জাতিক অস্ত্র মেলায় ড্রোনটি প্রকাশ্যে এনে দুনিয়া কাঁপন ধরিয়ে দেয় ইরান। 2023 সালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আমদানি রপ্তানিতে জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইরানি অস্ত্র উৎপাদন ও বিক্রি বেড়েছে কয়েকগুণ। দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র হিন্দুত্ববাদী নেতা অমিত শাহ। রোববার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যেই দিল্লিকে বাংলাদেশি মুক্ত করা হবে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি। ভোট টানতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে দুই দল। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভোটের আগে দিল্লির রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে। মূল লড়াই হতে চলেছে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি আপ ও কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির মধ্যে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এর আগে গত শনিবার এক জনসভায় অমিত শাহ দাবি করেছিলেন, আম আদমি সরকার তাদের নিয়ন্ত্রণাধীন জেলা প্রশাসকদের সহায়তায় অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। ভারতের এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, কেজরিওয়ালের নেতৃত্বে আপ সরকার কেবল জনগণকে মিথ্যা বলেছে এবং দুর্নীতি করে গেছে। তার কথায় পুরো দিল্লি আজ নোংরা পানির সরবরাহ এবং জলাবদ্ধতার সঙ্গে লড়াই করছে। স্কুলগুলো শেষ হয়ে গেছে, হাসপাতালে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। অমিত শাহ আরও বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা বিজেপিকে জয়ী করেন, 2 বছরের মধ্যে আমরা দিল্লিকে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করব। দিল্লিকে আপের শাসনামলে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া স্কুল, মন্দির এবং গুরুদ্বারগুলোর কাছে মদের দোকান খুলে তরুণ প্রজন্মকে নষ্ট করার পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বিশ্বের বহু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এছাড়াও জাতিসংঘ ও দোহা সামিটেও অংশগ্রহণ করেছে দেশটির প্রতিনিধিরা। শুধু তাই নয়, বিভিন্ন দেশের সাথে বেশ ভালোভাবেই বাণিজ্যও করছে আফগানিস্তান। আর বিশ্বের সাথে এই সম্পর্ক উন্নয়নে সহযোগিতার জন্য সর্বোচ্চ কৃতিত্ব কাতারকে দিয়েছে কাবুল। বিস্তারিত রিপোর্টে। আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পেছনে কাতারের ভূমিকার কথা তুলে ধরেছেন দোহায় নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত সোহাইল শাহিন। কাতারের ভূমিকা তুলে ধরে শাহিন বলেন, আফগানিস্তানের সাথে সহযোগিতামূলক ক্ষেত্রে সর্বদা সুসম্পর্ক বজায় রেখেছে কাতার। এমনকি এখনও আফগানিস্তানের সাথে অন্যান্য দেশের ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দোহা। একজন ভালো মধ্যস্থতাকারী হিসেবে ধারাবাহিকভাবে আফগানিস্তানের পাশে থেকেছে কাতার। শাহিন আরও জানান, এই মুহূর্তে কাতারের সাথে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বমূলক সম্পর্ক উপভোগ করছে কাবুল। এদিকে বেশ কিছু বিশ্লেষক বলছেন, আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছে কাতার। উল্লেখ্য, 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান প্রতিনিধিরা। এরপর দেশটির অভ্যন্তরীণ এবং বৈদেশিক বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে দেখা যায় কাতারকে। এছাড়া দোহা চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সর্বাধিক ভূমিকা পালন করেছিল উপসাগরীয় এই দেশটি। টানা 7মবারের
প্রথমবারের মতো বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। রোববার বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, সোমবার তার ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বেলটাকে বেলারুশের প্রধান নির্বাচন কমিশনার ইগোর কারপেঙ্কো সোমবার সকালের দিকে জানান, মোট ভোটের 86.82% নিজের বিজয় নিশ্চিত করেছেন লুকাশেঙ্কো। তার প্রতিদ্বন্দ্বীদের কেউই 5%-এর বেশি ভোট পাননি। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। স্বাধীনতার পর দেশটির অস্থায়ী সরকার প্রধান ছিলেন সাবেক সোভিয়েত বেলারুশ অঙ্গরাজ্যের চেয়ারম্যান স্তানিস্লাভ ওশকেভিচ। 1994 সালে প্রথমবারের প্রেসিডেন্ট নির্বাচন হয় বেলারুশে এবং তাতে জয়ী লুকাশেঙ্কো। তারপর থেকে এ পর্যন্ত মোট 7 বার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে বেলারুশে, প্রতিবারই জয় পেয়েছেন তিনি। বেলারুশের সংবিধান অনুসারে দেশটির প্রেসিডেন্টের মেয়াদ 5 বছর। সেই হিসেবে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর গত 33 বছরের মধ্যে 30 বছরই দেশটির সরকার ও রাষ্ট্রপ্রধানের পদে রয়েছেন লুকাশেঙ্কো। সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ের মাধ্যমে তার রাষ্ট্রের শীর্ষ পদে থাকার মেয়াদ আরো 5 বছর বাড়ল, অর্থাৎ আগামী 2030 সাল পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্ট পদে থাকছেন তিনি। বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির আয়োজিত দ্বিবার্ষিক বহুজাতিক এই নৌ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ ও তুরস্ক সহ বিশ্বের 60টি দেশ। দেশটির প্রধান বন্দর নগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এই মহড়া চলবে 5 দিন ধরে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলেছে, পাকিস্তান আগামী মাসে বিশ্বের 60টি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করছে। পাকিস্তান নৌবাহিনী রোববার জানিয়েছে, আমান 25 নামের 5 দিনের এই মহড়াটি আগামী 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরনগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে। 2007 সাল থেকে পাকিস্তান এই ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। চলতি বছর এই মহড়া 9ম বারের মতো অনুষ্ঠিত হবে এবং এর থিম নির্ধারণ করা হয়েছে নিরাপদ সমুদ্র, সমৃদ্ধ ভবিষ্যৎ। এছাড়া এই বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে আমান ডায়ালগ। মহড়ার সময় এই ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্টগার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হামাসকে প্রশংসায় ভাসাচ্ছে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মিরা। ফিলিস্তিনি সংগ্রামীরা আমাদের নিজ পরিবারের সদস্যদের মতো দেখতেন। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বিজয়ের উপলক্ষে নতুন 1000 কিলোমিটার পাল্লার গাজা ড্রোন উন্মোচন করল ইরান। চালানো হলো সফল পরীক্ষামূলক মহড়া। 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব, উগ্র হিন্দুত্ববাদী অমিত শাহর হুঙ্কার। বহু দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে আফগানিস্তান। সর্বোচ্চ কৃতিত্ব দেয়া হলো কাতারকে। টানা 7ম বারের মতো বেলারুশের প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন ঘনিষ্ঠ লুকাশেঙ্কো। পাকিস্তানে বহুজাতিক নৌ মহড়া অংশ নেবে বাংলাদেশ সহ 60টি দেশ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।